ভারত বাংলাদেশ সৃষ্টি করে দেয়নি, সৃষ্টি করে দেওয়ার কোনো সহযোগিতা করে না। এখানে যুদ্ধটা আগেই শুরু হয়ে গেছিল। ৭১ পূজা, হ্যাঁ, তাই আপনার ৯০ পূজা করে কেউ কেউ, এখন ২৪ পূজা শুরু হবে। এই যে বিশাল তোরণ বানিয়ে যাইতে হবে, মহা সমাবে গাড়ির বহর নিয়ে যাইতে হবে, হ্যাঁ, আমার কত জৌলুস আছে, এইটা দেখানোর প্রবণতা এবং এইটাকে ইনায়া বিনায়া ডিফেন্ড করার প্রবণতা, এইটা আত্মঘাতী রাজনীতি। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলতেন বুক ফুলিয়ে যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। ভারতের উন্নতি মানে আমাদের উন্নতি, আর আমাদের উন্নতি মানে হলো ভারতের উন্নতি। এই যে ন্যারেটিভটা অবস্থায় ছিল, সেখান থেকে ৫ই আগস্টে এসে দেখা গেল যে ভারতকে বিতাড়িত হয়েছে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। নাগরিক ভিত্তিক রাষ্ট্রের কথা আপনি বারবার যেটা বলেন, যে কর্তাসত্তার কথা যেটা বলেন, সেই স্বপ্নেই তো আমরা আছি। কিন্তু আপনারা যদি দেখেন যে এই যে যারা নেতৃত্ব দিল ৫ই আগস্টে তরুণ সমাজ, তারা একটা নতুন রাজনৈতিক দল করেছে, কিন্তু তারা কি আসলে সঠিক পথে আছে বলে আপনার মনে হয়? বিশেষ করে আপনি যখন দেখবেন যে তাদের একজন রাজনৈতিক দল, এক নেতা সেই পুরনো ধাঁচে শোডাউন করছে, গাড়ি নিয়ে শোডাউন করছে, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হচ্ছে। তো আমরা যারা পথ তৈরি করলো, গণ অভ্যুত্থানের পথ তৈরি করলো এবং নতুন রাজনৈতিক দল নতুন বন্দোবস্ত তৈরি করে, তারা যদি আবার সেই পুরনো মডেলের মধ্যে ঢুকে যায়, সেটাতে হতাশার ব্যাপার হয় না? অবশ্যই হতাশার ব্যাপার। এবং আমি জানি আপনি যেটা বলছেন ঠিকই আছে। এখন দেখেন, একটা ভালো ব্যাপার যে এই যে একটি নতুন দল আসলো, শুরুতেই তাকে ওপেনলি ক্রিটিক করা যাচ্ছে, তার দলের লোকজন দলের ভিতর থেকেও ক্রিটিক করা যাচ্ছে, ফলে তারা উত্তর দিচ্ছে, তার উত্তর, ফলে এইটা একটা ভালো ব্যাপার যে ধরেন তাকে অনেকদিন পরীক্ষার মধ্যে দিয়ে, জবাবদিহিতার মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, এখন আমাদের এখানে হয় কি, ধরেন আপনি যদি তাকে বলেন যে তুমি এটা করলা কেন, ও বলবে আচ্ছা ও তো আমার চেয়ে খারাপ। আচ্ছা, ও হইলো আপনার ধরেন যে আপনার ময়লা খায়, হ্যাঁ, একজন তার ময়লা খায়, তার একজন বললো তাহলে আচ্ছা আমি তাহলে গু খাই। প্রতিযোগিতা থেকে এরকম হইতে পারে? আগেও তো গাড়ি বহর চলেছে, আমিও গাড়ি বহর করি, এটা তো হয় না। এইটা খুবই ফ্রাস্ট্রেটিং। এবং যত লজিকে দেওয়ার চেষ্টা করা হোক যে হ্যাঁ, কিছু কিছু জায়গায় মানুষ এই ধরনের জৌলস আধিপত্য দেখতে পছন্দ করে, হ্যাঁ, দেখলে মানুষ অভিভূত হয়, মনে করে তার ক্ষমতা আছে। নো, ওই ক্ষমতা দেখানোর, হ্যাঁ, ক্ষমতা দেখানোর থেকে তো বিরত চাই। ক্ষমতা দেখানোর এই দিন শেষ হয়ে গেছে। ৫ তারিখের অভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষা জেনজির, রাজনীতিবিদরা থাকবে পুষ্কুনিতে মাছ যেরকম পানির নিচে থাকে ওইভাবে থাকবে। সমাজে ডমিনেন্ট হবে নাগরিক, সমাজে প্রধান উপদেষ্টার মর্যাদা প্রধান না, রাজনৈতিক নেতার মর্যাদা প্রধান না, দলের মর্যাদা প্রধান, আমার মর্যাদা প্রধান নাগরিক হিসাবে। এটাই হলো নাগরিকের সার্বভৌম, মানে ব্যক্তি মানুষের সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে, অধিকারের ভিত্তিতে রাষ্ট্র হবে। রাষ্ট্র আমার কাছে জবাবদিহিমূলক থাকবে। আমি রাষ্ট্রের কাছে তো জবাব দিতেছি ৫৪ বছর ধরে, দিয়েই তো আজকে আমার এই পরিণতি। তো ফলে এই জায়গার থেকে রাজনৈতিক দলরা যদি মনে করে যে তার এই যে বিশাল তোরণ বানিয়ে যাইতে হবে, মহা সমাবে গাড়ির বহর নিয়ে যাইতে হবে, যাওয়ার মধ্যে দিয়ে তার একটা এই যে গায়েগত রেখ, আমি কত ক্ষমতাবান, হ্যাঁ, আমার কত জৌলুস আছে, এইটা দেখানোর প্রবণতা এবং এইটাকে ইনায়া বিনায়া ডিফেন্ড করার প্রবণতা, এইটা আত্মঘাতী রাজনীতি। এই জন্য আমি বলতেছি, দেখেন, আপনি আওয়ামী লীগকে ডিল করেন, আওয়ামী লীগ হলে আমাদের একটা নফসানিয়াতে পরিণত হয়েছে। আপনি নাগরিক পার্টি করেন, জামাত করেন, বিএনপি করেন, আপনি আওয়ামী লীগ হইতে পারেন। আপনি যদি মনে করেন এই যে আওয়ামী লীগের মতো এই মাসেল পাওয়ার, এই শোডাউন ক্ষমতা দেখানো, হ্যাঁ, এই আওয়ামী লীগের স্বভাব এটা। আমি এই জন্যই তো বলি, আপনি খালি আওয়ামী লীগকে রিড করেন, তাইলেই রাজনীতি দাঁড়ায় যায়। আপনি ঘুরে ফিরে আওয়ামী লীগ হচ্ছেন কেন? অন্য নামে, নানা নামে আপনি ঘুরে ফিরে যায় আওয়ামী লীগের মধ্যে ডুব দিতেছেন। মানে বয়ানটা তারা এমন ভাবে, মানে আওয়ামী করে না, আচার-আচরণ স্বভাবে, হ্যাঁ। তা এই জন্য আপনি তো বিয়ামীকরণের কথা যেটা বলি, দেখেন উপনিবেশে আপনার পাকিস্তান আমলে কি, হাসিনা পাকিস্তান যেভাবে শাসন করছে, আওয়ামী লীগ তার চেয়ে নিকৃষ্ট হয়েছে না? সারাদিন পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছে আর শাসন করছে পাকিস্তানের চেয়ে নিকৃষ্টভাবে। আর এদিক দিয়ে আমাদের ৫৪ বছরের পরীক্ষিত শত্রু ভারতের কথা বলছে। ভাই একটা কথা একটু রেসপন্স করি ফাঁকে, ভারত আমাদের এখানে যেটা বলে যে ভারত বাংলাদেশ সৃষ্টি করে দিছে, এটা ভারতীয় ন্যারেশন। ভারত বাংলাদেশ সৃষ্টি করে দেয়নি, সৃষ্টি করে দেওয়ার কোনো সহযোগিতা করে না। এখানে যুদ্ধটা আগেই শুরু হয়ে গেছিলো, এটা জনযুদ্ধ ছিল। এখানে জিয়া রহমান যখন ঘোষণা দিল উই রিভোল্ট, দেওয়ার পরে জনগণের মধ্যে, এখানে তো ২৪ বছর ধরেই বামপন্থীরা মাওলানা ভাসানীর নেতৃত্বে এখানে একটা বড় গণ অভ্যুত্থান হয়েছে ৬৯-এ, হ্যাঁ। ফলে এখানে সশস্ত্র যুদ্ধের প্রেক্ষাপট তৈরি ছিল, বামপন্থীরা
কাজ করতেছিল সশস্ত্র সংগ্রাম সংগঠিত করার জন্য, গ্রামে গঞ্জে কৃষকদের মধ্যে এখানে সংগঠন জারি ছিল। হুট করে 25 তারিখে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাটাক হয়েছে, মানুষ মারা গেছে, লোকজন আবেগ আপ্লুত হয়ে অস্ত্র হাতে যুদ্ধ শুরু করছে, ব্যাপারটা এরকম না। এই যুদ্ধ সংগঠনের প্রক্রিয়া এখানে লম্বা সময় ধরে চলমান ছিল। হ্যাঁ, এটা তুঙ্গে গেছে 25শে মার্চের ক্র্যাকডাউনের কারণে। তো যেটা আমাদের 24-এ যেরকম আপনি আবু সাইদের ঘটনা স্পার্ক করছে, স্পার্ক লাইন তো লাগেই। তো যাই হোক, ফলে সেক্ষেত্রে হ্যাঁ ইন্ডিয়াতে আপনার যুদ্ধের ট্রেনিংয়ের জন্য যাই আস্তে আস্তে এখানে যুদ্ধ মোটামুটি জুলজলায় কাভার করে ফেলছে, পাকিস্তানি লোকজনের মোটামুটি এখানকার লোক প্রতিরোধ করে ফেলছে। তো ওইখান থেকে ট্রেনিং নিয়ে আস্তে আস্তে এটা ব্যাপক হয়েছে, সুবিধা হয়েছে ডেফিনেটলি। কিন্তু এখানে প্রতিরোধটা আমাদের যুদ্ধ ছিল, যুদ্ধটা আমাদের ছিল। এই জন্য দেখবেন পাকিস্তান এবং ভারত এটা কি বলে যে পাকিস্তান ভারত যুদ্ধ, হ্যাঁ, এই তাদের ক্রেডিট আকারে কিন্তু দেখায়। তো এখানে বন্ধু রাষ্ট্র বলে কথা বহুবার বলছি, বন্ধু রাষ্ট্রের নামে আমাদের এই যে শত্রুতার মধ্যে ফেলে দেওয়া, দিয়ে বাংলাদেশের বিকাশকে ক্ষতিগ্রস্ত করা, এই ক্ষতিগ্রস্ত করে আপনার হিটলার মুসলিনের ঐক্যের মতো মোদি হাসিনার ঐক্য গড়ে তোলা। তো ফলে এই পুরো প্রক্রিয়াটার মধ্য দিয়ে আপনি যদি দেখেন আওয়ামী ভারতীয় নেক্সাস, তার যে ঐতিহাসিক বুদ্ধিভিত্তিক বয়ান, সেই বয়ানের বাইরে থেকে আপনার বের হইতে হবে। এই জন্য ইতিহাস খুব গুরুত্বপূর্ণ। আপনার 71-এর ব্যাপারে না, শুধু আমাদের একটা জাতীয় মুক্তির ঐতিহাসিক সিলসিলা ডেভেলপ করতে পারতে হবে। আমাদের তো ইতিহাস নাই, জাতীয় ইতিহাস নাই। আমাদের আছে কতগুলো ইভেন্ট, আপনার ইভেন্ট পূজা করে, 71 পূজা, হ্যাঁ, তাই আপনার 90 পূজা করে কেউ কেউ, এখন 24 পূজা শুরু হবে। হ্যাঁ, এই পূজা দিয়ে হবে না, আপনার ইতিহাস লাগবে। ইতিহাসটা কিভাবে হবে? ইতিহাসের জন্য আপনার আমার উদাহরণ, আমি মিরপুরে ছিলাম 24-এ, আমার কাছে এখন মিরপুরই 24। একজন যাত্রাবাড়ি দিয়েছিল, তার কাছে যাত্রাবাড়ি 24। 71-ও যে সেনারা বিদ্রোহ করছে তার কাছে ওইটা, যে নারী যুদ্ধ করছে তার কাছে ওইটা, যে কৃষক যুদ্ধ করছে তার কাছে 71 একরকম। ফলে একটা ঘটনা, এরকম একটা হিউজ ঘটনার আপনার এত লক্ষ কোটি কোটি এত আপনার ঘটনা থাকে, স্মৃতি থাকে, তার মধ্য দিয়ে যদি আপনি এটাকে পার্সনিফিকেশন করার চেষ্টা করেন, কোনো ব্যক্তি কোনো দলের ভূমিকাকে প্রদান করার চেষ্টা করেন, তখন তার সূত্র ধরে ফ্যাসিবাদ কায়েম হয়। এই জন্য আপনার করতে হবে জাতীয় ইতিহাসের একটা স্পিরিটকে কন্টেইন করতে হবে, যে স্পিরিটটা একটা টোটাল জনগোষ্ঠীকে পলিটিক্যাল কমিউনিটি আকারে গড়ে তুলতে সহযোগিতা করবে। সেই রকম জাতীয় ইতিহাস আমরা নির্মাণ করতে পারি নাই। আমরা কতগুলো ঘটনার পূজা করি, যে অমুক ঘটনায় তমুক বড় না, অমুক বড়, হ্যাঁ, তমুক অমুক কেউ বড় না, আমরা বড়, আমরা সম্মিলিতভাবে আমাদের কালেকটিভ কর্তাসত্তার উন্মেষ ঘটেছে, এইভাবে আমরা ইতিহাসকে ন্যারেট করি না। ফলে এই জন্য আমাদের হেগেলিয়ান সেন্সে কথাটা যদি বলি, এখানে টকশিত তাত্ত্বিক কথা বলা যায় না, তারপরেও হেগেলিয়ান সেন্সে আমাদের একটা স্পিরিট যেটাকে বলে, হ্যাঁ, আমাদের ফিলোসফি অফ হিস্ট্রিটাকে রিভিল করতে হবে। আমাদের জাতির যে কমন স্পিরিটটা, সেই স্পিরিটটার আলোকে একটা জাতিরাষ্ট্র লাগবে। কারণ আমাদের কোনো ন্যাশনাল ইতিহাস নেই। 71-এর যে আওয়ামী ইতিহাস, আমাদের 24 হলো রাজনৈতিক মুক্তির একটা একদিক থেকে একটা সুযোগ তৈরি করে দিছে, যে আপনি আমাদের টোটাল জনগোষ্ঠীর ইতিহাসের একটা রেস্কিউ প্রকল্প আপনি নেবেন, এবং সেটা নেওয়ার ক্ষেত্রে 1 নাম্বার কাজ হবে আমাদের আচার আচরণে, মননে, হ্যাঁ, প্রত্যেক দিন উঠতে বসতে আওয়ামী লীগ কী করছে তার বিপরীত কাজটা করা। জি, মানে অনেক ধন্যবাদ। আমরা অন্য প্রসঙ্গে এটা আলোচনা করি, হাসিব হাসান খান, সেটা হলো প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন। জি, তো আমাদের তো ভারতের সাথে যুগলবন্ধী, আপনি বললেন অনেক কিছু ছিল, ভারত আমাদের সাথে কি আচরণ করেছে এবং এখন কি আচরণ করছে সেটা আমরা জানি, আপনি সেটা বলেছেন। কিন্তু চীন আমাদের কতটা ভালো বন্ধু হতে পারে? আচ্ছা, এখন আমাদের যেটা হলো যে একটা রাষ্ট্র, আমরা কেউ কোনো রাষ্ট্র কিন্তু আলাদা না, আমরা সবাই একটা গ্লোবাল চলে এসেছি। কোনো রাষ্ট্র ইন্ডিভিজুয়াল থাকতে পারবে না, সবাইকেই একজন রাষ্ট্রের সাথে সহযোগিতা লাগবে। তো এখন পরিবর্তিত পরিস্থিতি আপনি দেখেছেন যে যখন ট্রাম্পের সাথে দেখা হলো, তখন মোদির তখন ভারতীয় সাংবাদিকরা তাকে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করলেন, কিন্তু ট্রাম্প কি উত্তর দিল? ট্রাম্প বলল যে বাংলাদেশ নিয়ে তো 100 বছর ধরে আমি জানি মোদি কাজ করছে, সুতরাং হি শুড রিপ্লাই। তা সেইখানে আমরা শুধু দেখেছি যে আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে এই ভারত উপমহাদেশ যেটা, সেখানে আমেরিকা ক্যাপিটালিস্ট ফর্মের উনি নেতা, ক্যাপিটালিস্ট ফর্মের, তো আমেরিকার স্বার্থটাকে রক্ষার জন্য এটা দায়িত্বটা দেওয়া হয়েছিল ভারতের উপর। তো ভারত এই 100 বছর ধরে এই দায়িত্বটা পালন করার পরে হোয়াট ইজ দ্য রেজাল্ট? রেজাল্টটা হলো যে মিয়ানমার কিন্তু এখন সম্পূর্ণভাবেই চায়নার দখলে চলে গেছে, এবং আমরা দেখেছি শ্রীলঙ্কা সেখান থেকে ভারত বিতাড়িত হয়েছে।
আমরা নেপালে দেখেছি, নেপালেও ভারত ভিতর চলে গেছে, ভুটান থেকেও তার চলে যেতে হচ্ছে। এবং শেষমেশ যে বাংলাদেশ ছিল, যেখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলতেন বুক ফুলিয়ে যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারতের উন্নতি মানে আমাদের উন্নতি, আর আমাদের উন্নতি মানে হলো ভারতের উন্নতি। এই যে ন্যারেটিভটা অবস্থায় ছিল, সেখান থেকে 5ই আগস্টে এসে দেখা গেল যে ভারতকে বিতাড়িত হয়েছে। তো সুতরাং আমেরিকা কিন্তু বুঝতে পারছে যে এই উপমহাদেশে এখন মোদি দিয়ে এই বিষয়গুলো আর নতুন করে করা সম্ভব না, বিষয়গুলোকে নতুন করে সিমেন্টেড করা সম্ভব না। সুতরাং এখানে একটা নতুন নেতৃত্বের প্রয়োজন পড়েছে, এবং আমি মনে করি, আমি খুব গর্বভাবে বলি যে সেই নেতৃত্ব দেওয়ার মতন যোগ্যতা রাখেন ডক্টর ইউনূস। এবং ইউনূস উনি আমাদের এখন তো মুক্ত অর্থনীতির যুগ, বাজার অর্থনীতি, তা বাজার অর্থনীতিতে কিন্তু মনে করেন যুদ্ধ হচ্ছে বাণিজ্যিক যুদ্ধ। তো সেই বাণিজ্যিক যুদ্ধতে আমরা দেখছি যে চীন এবং আমেরিকা তারা এখন এই দুইটা বড় স্টেক হোল্ডার, তারা এই বাণিজ্যিক যুদ্ধের দুজন। এবং চীন কিন্তু পরিষ্কারভাবে বলতেছে যে আমরা যদি আমেরিকা এবং চীন যদি যুদ্ধ করে, মানে অস্ত্রের যুদ্ধ, তাহলে আমরা দুজনই হেরে যাব। তো সুতরাং তারা বাণিজ্য যুদ্ধে থাকতে যাচ্ছে।